ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের গহীনে দুর্গম পাহাড়ে অবস্থিত গুহা কারাম্পুয়াং, যার গভীরে পাওয়া গেছে ৫১,২০০ বছর আগে নির্মিত পৃথিবীর প্রাচীনতম গুহা চিত্র। এই গুহায় প্রবেশের পথ যেমন ঝুঁকিপূর্ণ এবং দুর্গম, তেমনি গুহায় প্রবেশের অনুমতি পাওয়াও প্রায় দুঃসাধ্য। আসুন এই ভিডিওয়ে দেখে নিই মানুষের তৈরি পৃথিবীর সবথেকে পুরনো শিল্পকীর্তি, যা বদলে দিয়েছে ইতিহাসের চিরাচরিত তত্ত্ব ও ধারণা। গতকালই চলে এসেছি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে রামাং রামাং গ্রামে। প্রকৃতির মায়াবী আলিঙ্গনে মোড়া এই গ্রামে লুকিয়ে আছে অনেক অমীমাংসিত রহস্য। রামাং রামাংয়ের আশেপাশের অঞ্চল জুড়ে যে কার্স্ট ফরেস্ট গড়ে উঠেছে তা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্স্ট এরিয়া, এবং এই অঞ্চলের পাহাড়ের গুহাগুলোর মধ্যে পাওয়া গেছে ১,৪০,০০০ থেকে ২ লক্ষ বছর আগে অবধিও মানুষের বসবাসের প্রমাণ। সুলাওয়েসির যে রিজেন্সিতে রামাং রামাং গ্রামটি পড়ে তার নাম হলো মারোস। এই মারোস রিজেন্সিতেই কিন্তু পৃথিবীর যে প্রাচীনতম গুহাচিত্র সেটা পাওয়া গেছে, মানে এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রাচীনতম গুহাচিত্র, যেটা আজ থেকে ৫১,২০০ বছর আগে চিত্রিত হয়েছিল। এবং এটা বেশি দিন আগে নয়, মানে স্যাম্পেলটা কালেক্ট করা হয়েছিল ২০১৭ সালে, কিন্তু জানা গেছে যে এটা সব থেকে পুরনো সেটা ২০২৩ সালে। এটা একটা কেভে পাওয়া যায়, কেভটার নাম হলো লিয়াং কারাম্পুয়াং, এবং এটা দেখতে পাওয়াটা খুব একটা ইজি নয়, কারণ যেহেতু ওই জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা এবং ক্ষয়ের ফলে যে পেন্টিংয়ের যে এরিয়াটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য গভর্নমেন্ট পারমিশন দেয় না এই সাইটটা ভিজিট করার জন্য। এই সাইটটা যদি আপনাকে ভিজিট করতে হয় তাহলে মিনিস্ট্রি থেকে আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে, এবং একটা ওরা পার্টিকুলার ডেট দেবে, এবং সঙ্গে আপনাকে ওরাই একটা পার্টিকুলার গাইড দেবে, তার সাথেই আপনাকে যেতে হবে। যদিও এই পারমিটটা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, তো আমার কিছু বন্ধু ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টে, তাদের বলে টলে আমি ওই মিনিস্ট্রি থেকে পারমিশনটা জোগাড় করেছি। তো আমার ভাগ্য ভালো যে আমি চান্সটা পেয়েছি দেখতে যাওয়ার। রামাং রামাংয়ে আগের দিন এসেই আমি চলে গেছিলাম নৌকা ধরতে। গন্তব্য ছিল অন্য আরেকটি বিশেষ গ্রাম, যার নাম কাম্পুং বেরুয়া। ম্যানগ্রোভের মাঝখান দিয়ে বয়ে চলা পুতে নদী ধরে পৌঁছে গেছিলাম সেখানে। কাম্পুং বেরুয়া যে পাহাড়গুলো দিয়ে ঘেরা, সেই পাহাড়গুলোতেও ৩৫ থেকে ৪০,০০০ বছর আগেকার গুহাচিত্র আছে। উদ্দেশ্য ছিল সেগুলোর কয়েকটা নিজের চোখে দেখা। এই যে এগুলো হলো কেভ পেন্টিং, এগুলো হলো মানুষের হাতের ছাপ। এগুলো একদমই মানে মুছে গেছে, কিন্তু একটু হলো বোঝা যাচ্ছে, কারণ এটা আজ থেকে প্রায় ৩৫-৪০,০০০ বছর আগেকার বানানো। এই যে এখানেও দেখা যাচ্ছে। বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে যাব বান্টি মোরং বলে একটা জায়গায়, সেখানে আমার গাইডের সাথে দেখা করব। আর যে কেভটায় যাব ওটা পড়ে সিম্বাং ডিস্ট্রিক্টে, তো ওখান থেকেও আবার কিছুক্ষণ ড্রাইভ করতে হবে, তারপরে আমরা কেভের কাছের যে গ্রামটা সেখানে পৌঁছবো। এখান থেকে এই আমার হোমস্টে থেকে মেন রোড মোটামুটি ২ কিলোমিটার মতো রাস্তা। মেন রোডটা অলরেডি দেখতেই পাচ্ছি এখান থেকে। তো ওখান থেকে গিয়ে একটা নদীর ব্রিজ ক্রস করে তারপরে বান্টি মোরংয়ে পৌঁছানো যাবে। এই বান্টি মোরং অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল পার্ক, যেটা বিখ্যাত হলো প্রজাপতির জন্য। বাটারফ্লাই ন্যাশনাল পার্ক বলা হয় ওটাকে। আর ওখানে কয়েকটা ওয়াটারফলও আছে। সতেজ ক্ষেতের পাশ দিয়ে চলতে লাগলাম। আকাশের অবস্থা খুব একটা ভালো লাগছিল না, তাই গাড়ির গতি বাড়ালাম। আধ ঘন্টা চলার পর আরেকটি পাহাড় ঘেরা জনপদে প্রবেশ করলাম। সেখানেও ছিল অনেক গুহা, বা স্থানীয় ভাষায় লিয়াং। প্রায় প্রতিটি গুহাতেই প্রাগৈতিহাসিক গুহাচিত্র স্বমহিমায় বিদ্যমান। সেই জনপদ পেরিয়ে পৌঁছে গেলাম বান্টি মোরং ন্যাশনাল ফরেস্ট পার্কে, যেখানে অপেক্ষা করছিলেন আমার গাইড ওকি আমিরুল্লাহ। রমজান পালন করা সত্ত্বেও তিনি যে আমায় গাইড করতে রাজি হয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানালাম, এবং তার বাইক অনুসরণ করে পৌঁছে গেলাম লিয়াং কারাম্পুয়াংয়ের নিকটবর্তী গ্রাম।
এই যে লিয়াং কারামপুয়াংয়ে চলে এসেছি। ওকে, হাঁটি হাঁটি আস্তে আস্তে যেতে বলছে। বেশ কিছুটা হাইক করতে হবে আমাদের, বেশ কঠিন একটা পথ। গুহার সামনে পৌঁছে দেখলাম আমার জন্য সেফটি পাথ তৈরি আছে, কিন্তু আমাকে তাও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ গুহার চুনাপাথরের অবস্থা একদমই ভালো নয় এবং মানুষের শরীরের তাপে গুহা চিত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও গুহায় প্রবেশের পথ বেশ কষ্টসাধ্য, তাই গাইডের কাছ থেকে সব কিছু আগে থেকে বুঝে নেব। আমরা এখন গুহার ভিতর ঢুকবো, তার জন্য সেফটি গিয়ার চাই। সেফটি গিয়ার আমি অলরেডি বলে রেখেছিলাম যে এখানে চলে আসতে, তো এখানে ওদের টিম চলে এসছে। এবার আমরা এইটা সেফটি গিয়ারটা পরে তারপরে উঠবো, কারণ খুবই রিস্কি। আমার তো এখান থেকে দেখে ভালোই ভয় লাগছে, জানি না পা হড়কে আমি নিজেই পেন্টিংয়ের মধ্যে ঢুকে যাব মনে হচ্ছে। এইটা নিয়ে কিন্তু নেচারে 2024 সালে পেপার বেরিয়েছিল, মানে 2024 সালে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হয়েছে, 2023 সালেই কিন্তু পেপারটা জমা পড়েছিল, আর 2017 সালে স্যাম্পেলটা কালেক্ট হয়েছিল। এই এরিয়াটা বলে মারস পাঙ্কেপ এরিয়া। গুগলে কিন্তু আপনি সার্চ করলে পাবেন না। এখানের গভর্নমেন্ট চায় না যে এটা সবাই এসে অ্যাক্সেস করুক, কারণ যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা দেশের মানে ঐতিহ্য, যে মানে পৃথিবীর ওল্ডেস্ট কেভার্ড আমাদের দেশে আছে, এটা একটা গর্বের বিষয়। এটা যদি এসে লোকে নষ্ট করে দেয় বা নিজেরাই লাভ সাইন দিয়ে কেভের আর্ট করে দেয়, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। সবার আগে গাইড উঠে চলে গেলেন, তারপর একে একে বাকিরা ওঠা শুরু করলাম। উঠতে গিয়ে বুঝলাম সেফটি গিয়ার ছাড়া কোনোভাবেই ওঠা সম্ভব নয়, আর বৃষ্টি হওয়ার জন্য কিছু কিছু জায়গায় যাওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মাথায় 3বার ঠোকাও খেলাম, হেলমেট না থাকলে নিশ্চিত মাথায় সেলাই পড়তো। অবশেষে পৌঁছালাম মইয়ের সামনে। এই মই বেয়ে উঠেই গুহার ভিতর ঢুকতে পারবো। গুহার ভিতর প্রবেশ করে কিছুক্ষণ বসলাম। এইটুকু পথ অতিক্রম করতেই অনেক শক্তি চলে গেছে। মাথার টর্চটা জ্বালাতেই গুহার ভিতরে চুনাপাথরের পরিশিষ্ট জমে তৈরি স্ট্যালকেলাইটসগুলো চোখে পড়ল। গুহার সরু পথ দিয়ে ধীরে ধীরে চলতে থাকলাম। কিছুটা পর দেখলাম একটা জায়গা পুরো ফাঁকা, সেখানে 4টে বাঁশ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। সেই পথ সাবধানে পার করতেই গুহা চিত্রের অংশটায় প্রবেশ করলাম। প্রথমেই দেখলাম 2টো হাতের ছাপ। এইগুলো তখনকার দিনের মানুষের সিগনেচার। হাতের আঙ্গুলগুলোকে পাথরে রেখে মুখে রং নিয়ে থুতুর মতো ছিটিয়ে এই হাতের ছাপগুলো রাখত মানুষ। তারপর যে জায়গাটা দেখলাম সেখানে গুহাচিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ ক্যালসিয়াম কার্বনেট ফুলে ফুলে গুহাচিত্রের উপরে ফুটে বেরিয়ে গেছে। এদের বলে কেপ পপকর্ন। এর কিছু জায়গায় দেখলাম পাথরের ছোট ছোট অংশ কাটা। গাইড বললেন সেগুলো রিসার্চাররা স্যাম্পেল হিসেবে কালেক্ট করেছেন গবেষণার জন্য। এরপরই দেখলাম সেই বিখ্যাত গুহাচিত্র, যার বয়স নির্ধারিত হয়েছে কমপক্ষে 51,200 বছর। এটি একটি বন্য শূকরের ছবি, যার সাইজ 92x38 সেন্টিমিটার। তার সাথে যে মানুষের ছবিগুলো আছে সেগুলো শূকরের তুলনায় বেশ ছোট, অর্থাৎ মনে করা হচ্ছে সেই সময় এই অঞ্চলে শূকরগুলোর আকৃতি অনেক বড় ছিল। ভাবলেই শিহরিত হতে হয়, এত পুরনো শিল্প নিদর্শন এখনো আমরা চাক্ষুষ করার সুযোগ পাচ্ছি। এই যে গুহাটা, আমরা একদম ওই যে ফাঁকাটা ওর ভিতর দিয়ে ঢুকেছিলাম। একটা ডায়েরিতে নিজের নামটা লিখতে হচ্ছে যারা যারা এসছে। লাস্ট এসছিল 2 তারিখ আর আজকে 23 তারিখ, মানে খুব কম লোকই, এবং বিদেশি তো নেই বললেই চলে, কারণ বিদেশিরা পারমিশন পায় না খুব একটা। আমাদের কারামপুয়াং এক্সপেডিশন হয়ে গেছে। মাথায় প্রশ্ন আসতে পারে, এই কেপ পেন্টিং এর স্যাম্পেল 2017 সালে সংগৃহীত হলেও এর আনুমানিক বয়স নির্ধারণ করতে এত সময় কেন লাগলো? তার কারণ যে পদ্ধতিতে এর বয়স নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত জটিল। সংগৃহীত ক্যালসাইট পাথরের ওপর প্রথমে চালানো হয়েছে লেজার বিম, তারপর প্যারেন্ট ইউরেনিয়াম আইসোটোপ এবং ডটার থোরিয়াম আইসোটোপের রেশিও ক্যালকুলেট করে এর বয়স নির্ধারণ করা হয়েছে।
এই পেন্টিং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানায় তা হলো মানুষের ছবির মাধ্যমে কোনো ঘটনা বলা বা কোনো আবেগ প্রকাশ করার মননশীলতা গড়ে উঠেছিল 50,000 বা তার বেশি বছর আগে থেকেই। এর আগে ভাবা হতো 11,000 থেকে 15,000 বছর আগে এই মননশীলতা গড়ে উঠেছিল। যদিও বিজ্ঞানীরা এখন একটা বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত। জলবায়ু পরিবর্তনের ফলে এই গুহা চিত্রগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। গুহার পাথরে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেটের মতো লবণ জমে শুকিয়ে তৈরি করছে ক্রিস্টাল। এই ক্রিস্টালগুলোই পরবর্তীকালে ভেঙে গিয়ে নষ্ট করছে গুহা চিত্রগুলোকে। এছাড়াও আশেপাশে তৃণভূমি ও জলাজমির আর্দ্রতাও গুহা চিত্রের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাই ইন্দোনেশিয়ার সরকার যথাসম্ভব চেষ্টা করছে এই অঞ্চলগুলিকে সংরক্ষিত রাখার, এবং তারা অনেকাংশে সফল হয়েছে। মাটির পথ ধরে এখন ওই পুঞ্চাক ক্যাফের ওই দিকটায় যাচ্ছি। এদিকে কি পথ আছে দেখি তো। আছে, পথ আছে। এই যে সামনে ওই যে মেন রোডটা পেরিয়েই বাঁদিকে গেলে পুঞ্চাক ক্যাফে। পুঞ্চাক মানে হলো পিক, মানে এটা এখানকার সব থেকে ওপরে অবস্থিত ক্যাফে। ওই জন্য এটা খুব মানে ইনস্টাগ্রামে ফেমাস। আমি কালকে রাতে দেখলাম। এখন 4:40 বাজে, ওই জন্য কোনো লোক নেই। সানসেটের টাইমটায় প্রচুর লোক হবে এই 5:30 নাগাদ, কারণ 6:20 বা 25 এরকম টাইমে সানসেট, তো 5:30 থেকে ভিড় হবে। আমিও অতক্ষণ থাকবোই এখানে। কিন্তু সেদিন দেখা হলো না সানসেট, কারণ নেমে গেল প্রবল বৃষ্টি, এবং এই বৃষ্টি থামলো 3 দিন পর। এর ফলে কিভাবে আমার ট্রাভেল প্ল্যান বদলাতে হয়েছিল তা জানাবো পরের ভিডিওয়ে।